আচ্ছা, তো আজকে আমরা কারেন্ট ইলেকট্রিসিটি লেকচার 5 যেটার মধ্যে আমরা টপিক 17 কন্টিনিউ করবো, লেডার প্রবলেম। হ্যাঁ, এটা ইনফিনিটি পর্যন্ত যার লেডার নেটওয়ার্ক। তো লেডার নেটওয়ার্কের নিয়ম কিতা আমি তোরা কই, এমনি বোর্ডসও আমরা কেমনে করাই। বোর্ডসের মধ্যে আমরা কিতা করি ধ্যান দিয়া দেখ, এই দুইটা বলা টার্মিনাল হয় এ, এটা বি। তো এ আর বির মধ্যে আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হয় বলা এক্স। কত হয়? এক্স। ঠিক আছে, তারপরে আমরা আইডেন্টিফাই করি কোন সেকশনটা রিপিট হইয়া যার। ধ্যান দিয়া দেখ, তুই ধ্যান দিয়া দেখলে R1 R2 R3, R1 R2 R3, R1 R2 R3 এই সেকশনটা রিপিট হইয়া যান না নি, আপ টু কত পর্যন্ত? ইনফিনিটি পর্যন্ত। তা আমরা কিতা করি, বোর্ডসও করানির টাইমে আমরা একটা সেকশনরে রাখিয়া অন ইনফিনিটির থেকে যদি একটা সেকশন বাদ যায় গিয়া, তবু তো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সমানও থাকবো না নি রে। ইনফিনিটির থেকে যদি একটা সেকশন বাদ যায় গিয়া, তবু তুই কেন দাঁড়াইয়া কত দেখবে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স? এক্সও দেখবে। ওই বুদ্ধিটা আমরা লাগাই, এটা হলো R1, এটা হলো R2, এটা হলো R3, একটা সেকশন রাখি দেই আর বাকি পুরাটারে রিপ্লেস করে দিই বাই দেয়ার ইকুইভ্যালেন্ট ভ্যালু এক্স দিয়ে। আর এক্সের ভ্যালু আমরা বার করি কেমনে? এই দুইটা প্যারালেল আই যায়, প্যারালেলের লগে R1 আর R2 সিরিজ, R3 সিরিজও আই যাব, ইকুয়াল টু এক্স একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আইব। কোয়াড্রেটিক ইকুয়েশনরে সলভ করিয়ে এক্সের ভ্যালু বার করবে। এখানে তোর এটা কিছু করার দরকার নাই, তুই ডাইরেক্ট ফর্মুলা মনে রাখ যে এক্সের ভ্যালু কিতা, এগুলো ডাইরেক্ট মনে রাখ, নাইলে কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করতে পরীক্ষা হলো বইয়া ফাটি যাব। R1 প্লাস R3/2 1 প্লাস রুট ওভার 1 প্লাস 4R2/R1 প্লাস R3। তো মনে রাখিস এক্সের ভ্যালু কিতা আইব লেডার নেটওয়ার্কে লেগিয়া। ওই ফর্মুলা তো শিখতে লাগবো, নাইলে তোর কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করতে লাগবো। কেমনে? ওই দেখ, এক্স ইকুয়াল টু R2 প্যারালেল টু এক্স প্লাস R1 প্লাস R3। তো হইব এক্স ইকুয়াল টু এক্স R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 প্লাস R1 প্লাস R3। অন থেকে ক্রস মাল্টিপ্লাই করিয়া এক্সের যেটা ক্যালকুলেশন আইব, ওই ক্যালকুলেশনের ফাইনাল রেজাল্টটা আমি লিখে দিছি। কেন বুঝছত নি কিতা করছি? তে তোর তো কেন আর ক্যালকুলেশন দেখাই ওস্তাদি মারি আর কিতা করতে, কেন তো তোর অপশন টিক করতে না নি। তো অপশন টিক করা লেগে ওগো সাফিসিয়েন্ট, ও ফর্মুলাটা মনে রাখবে। আচ্ছা, তো এই ফর্মুলাটা আমারে কইস। আর একটা অঙ্ক করিলা ফট করিয়া, প্রবলেম একটা দেখিলা। প্রবলেমটা হইল গীতা, ধর তিনটা রেজিস্ট্যান্স আছে ওরকম, আর ইনফিনিটি পর্যন্ত যার সার্কিট। আপ টু ইনফিনিটি 1 ওহম, এটাও 1 ওহম, এটাও 1 ওহম, এটাও 1 ওহম, 1 ওহম, 1 ওহম। নিজে ফর্মুলাত বয়াই দে আর করিলা। আমার কইস ফাইনাল আনসার কত আইছে। আমার জিজ্ঞাসা আর ইকুইভ্যালেন্ট বার করতে বিটুইন এ এন্ড বি, বিটুইন এ আর বি ইউ আর টু ফাইন্ড আউট আর ইকুইভ্যালেন্ট। আর ইকুইভ্যালেন্ট বার করতে তো আমরা ফর্মুলা কিতা আর ইকুইভ্যালেন্টের R1 plus R2, R1 plus R2 না R3? R3, R1 plus R3 divided by 2, 1 plus root over 1 plus 4R2 by R1 plus R3 নানি অনটা বয় দে ভ্যালু
1 plus 1 by 2, 1 plus root over 1 plus 4 into 1 by 1 plus 1 ঠিক আছে তে r ইকুইভ্যালেন্ট হইব 2 by 2 হয়ে যাব 1 আর এটা যাব 1 plus root over 1 plus 5 by 2 1 plus 5 by root over 1 plus 5 by 2 কত রে 1 ইকু বাদ দে বারবার 1 ইকু লিখিয়া 1 plus 2 আর 5 plus 2 হয়ে যাব 7 তা ওটা হইল আমার আর ইকুইভ্যালেন্টের ভ্যালু 1 plus root 7 by 2 আর তুই যদি মনে করো এলসিএম লইতে এলসিএম লইলে কোনো অসুবিধা নাই হইল ডাইরেক্ট ফর্মুলাত বয়াই দিলে শেষ হ্যাঁ এটা নিজে করেই একটা দেই আইখানে তুই নিজে কইবে কি তা খালি মডিফাই করতে লাগবে নিজে বুঝি লইবে তুই ঠিক আছে তে ধরিলা এটা হইলো 1 ওম এটা 2 ওম এটা 1 ওম এটা 2 ওম আবার 1 ওম আবার 2 ওম তারপরে আবার 1 ওম আবার 2 ওম আর সার্কিট যার আবার ইনফিনিটি পর্যন্ত আর তোরা কইছে আর ইকুইভ্যালেন্ট বার করতে আচ্ছা খোসার নিচে আমারে কোনটা 0 হয়ে যাবে কেন R1 R2 তো আছে R3 0 হয়ে যাবে তো ফর্মুলার মধ্যে খালি R3 0 বয়াইয়া R1 আর R2 এর ভ্যালু পুট করে দিবে 1 আর 2 আর আনসার লইয়া আইবে এগুর মধ্যে তো টাফ কিছু নাই বুঝছত না কি তা করবে তো এগুর মধ্যে এটা নিজে তোমরা করিলেও প্র্যাকটিসে লেগে আর কি তো ফর্মুলাটাও শিখা হয়ে যাব আর কোনটা 0 বয়াইতে বুঝি লইলে শেষ কোশ্চেন দেখা তখন আয় টপিক 18 টপিক 18 হইল আপনার ভার্টিক্যাল সিমেট্রি ঠিক আছে ওদিকে দেখ এটা এইমস বা আইআইটি যেটা বলি মেইনস অ্যাডভান্স ওটার জিগায় আজকে পর্যন্ত এনডাবিলিটি জিগাইছে না এটা লেগে বেশি চান্স আবার লেগিয়া ভার্টিক্যাল সিমেট্রি জেনারেলি জিগায় না তবু যদি জিগাইলায় এটা লেগে আমরা টাচ করিলে এমন কিছু কঠিন কনসেপ্ট না তোরা কইছে ফাইন্ড আর ইকুইভ্যালেন্ট বিটুইন এ এন্ড বি সরি এটা হইল r/2 এটাও সব r/2 এটা আর এটা আবার r/2 এটা আবার r/2 এটা হইল ঠিক আছে A question will find R equivalent between A and B.
আচ্ছা দেখ কি কেন কিতা করবে তুই দেখ এখানে একটা লাইন ড্র কর, এখানে একটা লাইন ড্র কর, এই পার্ট আর এই পার্ট মিরর ইমেজ না নি, একটা আর একটার মিরর না নি। তুই যদি এখানে একটা আয়না রাখি দেস আনিয়া তো এই পার্ট আর এই পার্ট একটা আর একটার মিরর না নি পুরা, বুঝলে না নি কিতা হই আর তে যে লাইনও দুইটা পার্ট সার্কিটের একদম আইডেন্টিক্যাল, এটারে আমরা কই ভার্টিক্যাল লাইন অফ সিমেট্রি, ভার্টিক্যাল লাইন অফ সিমেট্রি। আর এই ধরনের প্রবলেমসও যখন ভার্টিক্যাল লাইন অফ সিমেট্রি একটা আমরা ফাইলাই তুকাইয়া আর দেখলাম একদিকের সার্কিট আরেক দিকের সার্কিট পুরো মিরর ইমেজ, তখন কিতা হয় এই যে লাইনটা যে লাইনের অ্যাবাউট তারা সিমেট্রিক্যাল এই লাইনও পোটেনশিয়াল সমান হয়, পুরা লাইনের মধ্যে পোটেনশিয়াল সমান, পোটেনশিয়াল সেম। তো কিতা করি আমরা পোটেনশিয়াল সেম থাকার লেগিয়া যে লাইনের মধ্যে পুরা সার্কিট আধা আধা ভাগ করা যাইব, যে লাইনটার মধ্যে এদিকের আধা পার্ট এদিকের আধা পার্ট, যে লাইনটা ওই লাইনের মধ্যে প্রত্যেকটা পয়েন্টও তুই যদি পোটেনশিয়াল ক্যালকুলেট করস তো পোটেনশিয়াল সমান হইব এই ধরনের সার্কিটে লেগিয়া যেখানে মিরর ইমেজ হইব। এটার কোনো প্রুফ নাই গো, এস্টাবলিশড ফ্যাক্টর কি যে যখনই সার্কিট রিপিট হইব মানে আমার একটা লাইন অফ সিমেট্রি আমি ড্র করতে পারবো আর একদিকে একটার ইমেজ থাকবো, একটা যদি এটা যদি অবজেক্ট হয় তো এটার ইমেজ ইকানো হইব, এটা যদি অবজেক্ট হয় তো এটার ইমেজ ইকানো হইব, এখানে যদি মিরর রাখি দেস তো ওই মিররের মধ্যে যে কোনো একটা পয়েন্টের মধ্যে তুই যদি পোটেনশিয়াল ক্যালকুলেট করস তো তুই চেক করিয়ে দেখবে প্রত্যেকটা পয়েন্টও পোটেনশিয়াল সমান হইব। তো এটাতে লাভ কিতা হয় আমি সার্কিটরে খুলতে পারবো, পোটেনশিয়াল তো সমান, এর পুরা লাইনও পোটেনশিয়াল সমান, তো আমরা কিতা করি অ্যালং দ্য লাইন অফ সিমেট্রি এই সার্কিটটারে খুলি দিই। কেমনে খুলি দিই আমি দেখাই, মনে রাখি সার্কিটরে খুলতে কিন্তু দিয়া নেই, সাবধানে খুলিস সার্কিটরে খুলতে হইলে তুই সাবধানে খুলিস। ও দেখ অ্যালং দ্য লাইন অফ সিমেট্রি আমি খালি জাস্ট উঠাই দিছি পয়েন্টারে, আর কিছু করছি নি রে। অ্যালং দ্য লাইন অফ সিমেট্রি আমি পয়েন্টারে উঠাই দিছি, ধরিলে এই পয়েন্টটা ও, তে ও পয়েন্টের উপরে উঠাই দিছি সার্কিটরে। অ্যালং দ্য লাইন অফ সিমেট্রি তুই সার্কিটরে খুলি দিবে কেন কি সব জায়গায় পোটেনশিয়াল সমান, মানে এই জায়গাটারে তুই ওপেন করে দিলে এ বি এটা কত আছিল খ r/2, এটা কত আছিল r/2, এটা কত আছিল r/2, এদিকে কত আছিল r/2, এটাও r/2, এটা আর এটা আর, ঠিক আছে। এখন ছাত্র ভুল কিতা করে হে কইব না স্যার উপরে দিকে এটারে এমনে না খুলিয়া এমনে খুলি দেই, মানে কিতা ওদিকে রাখি দিব এক পার্ট আর ওদিকে রাখি দিব এক পার্ট, এই আনসার জীবনে মিলাইতে পারতে না। লাইন অফ সিমেট্রির দিকেই খুলতে লাগবো, মানে তুই এমনে খুলবে এমনে লাইন অফ সিমেট্রির দিকে উপরে উঠাই দিবে, ঠিক আছে সার্কিটরে উঠানির টাইমে। এখন লাভ কিতা হয়েছে, এখন বহুত লাভ হয়ে গেছে। দেখ যখনই আমি লাইন অফ সিমেট্রি আমি ফাইলিলাম আমি দেখবো r/2 কিতা তাই গেছে সিরিজও, এই দুইটা সিরিজও না নি, তো তারা দুইজন মিলিয়া কত হইব আর কবুল কইছি নি কিচ্ছু, তে আর বানাই দিই আবার তোরে ড্র করিয়া দেখাই দিই তো সুবিধা হইব তোর। উপরে কত আছে r/2 আর নিচের দুইটা মিলিয়া কত বানাইছে ক আর বানাইছে না নি, আর ওদিকে আছে আমার একটা রেজিস্ট্যান্স, ওদিকে আছে একটা রেজিস্ট্যান্স, এখানেও আমার লাইন অফ সিমেট্রি আর দরকার নাই লাইন অফ সিমেট্রি বানানির, তবু কইয়া দিয়ার r/2 এটা হইলো আর, এটা হইলো আর, এটা হইলো r/2, এটা হইলো এ আর এটা হইলো আমার বি। আচ্ছা এই দুইটা কিতা তাই গেছে ক প্যারালেল, এটা হইলো সার্কিট নাম্বার 1, এটা হইলো সার্কিট নাম্বার 2, এই দুইটা প্যারালেলের ফর্মুলা কিতা r1r2/r1 প্লাস r2, মানে কিতা হইব স্যার r²/2 ইন্টু 2/2r প্লাস r মানে 3r, মানে 2 ক্যান্সেল, এখানে r ক্যান্সেল মানে r/3, উপরে r/3 না নি রে। তে দেখ 3 নম্বর, দেখ 3 নম্বরে তুই কিতা করবে, এখানে তো r/3 বইলে আর একবার এখানে গল্পটা আটাই দিই, ওদিকে দেখ r/2 আর r/2, আচ্ছা লিখি দে r/2 কত আর না নি, এই দুইটা তো সিরিজও, এই দুইটা এক লাইনও না নি তিনোটা, এ আর বি রে জায়গাত রাখি দে, এ আর বি তো জায়গাত, এ আর বির মিডিলও কত হয়ে গেল 2r হয়ে গেল না নি রে বেটা, আর সিরিজও না নি এ আর বি, তো এইগো কত হয়ে গেল 2r, আর উপরের এই যে পার্টটা
এই যে পার্টটা তারা কিতা তাই যাব সিরিজও আই যাব না নে এই দুইটা তো প্যারালাল r/3 বানাই দিছে এটা r/2 এটা r/2 r/2 কত r তে r প্লাস r/3 কত হয়ে গেল r প্লাস r/3 হয়ে গেল 3r প্লাস r মানে 4r/3 আর 4r/3 আর 2r কিতা তাই গেল প্যারালাল মানে r ইকুইভ্যালেন্ট কিতা হয়ে গেল 4r/3 into 2r divided by 2r plus 4r/3 মানে কত হইল স্যার দেখি তে r ইকুইভ্যালেন্ট গিয়া দাঁড়াইলো আমার লাগিয়া 8r² 3 into 3/3 to 6 plus 4 10r r খাটি দে 3 খাটি দে 8/10r 8/10r একটু যদি খাটিয়া লিখি তো কিতা হয় রে 2 4 যা আর 2 5 যা 4r/5 ফাইনাল আনসার দেখিলাইছ একবার মিলাইয়া বলো এনি ক্যালকুলেশন কোনো জায়গার তো 1 2 3 আর এটা হলো আমার ফাইনাল আনসার হয়ে গেল আচ্ছা ভার্টিক্যাল সিমেট্রি একটা দিয়া দেই তোমরা করিও প্র্যাকটিস হয়ে যাবে আর কি আর দেখিও আনসার মিলেনি আনসার মিলাইও কিন্তু তো প্র্যাকটিস হইব নাইলে একটা করিয়া তো এগুলো তো আমিও করলাম না নে ও করিয়া তো লাভ হইতো না সব আর 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 ফাইন্ড ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন এ এন্ড বি ঠিক আছে আবার কিতা করবে অন্য লাইন ড্র করে দিবে অন্য লাইন ড্র করিয়া সার্কিটটারে উপরের দিকে লইয়া যাইবে গিয়া মানে এই যেখানে জয়েন্ট আছে ওটা খুলে দিবে উপরের দিকে লইয়া যাইবে গিয়া তো নিচের দুইটা সিরিজও আই যাব তারপরে প্যারালাল আই যাব তারপরে আবার উপরের সিরিজও আই যাব তারপরে আবার সিরিজ আর লাস্টে আবার প্যারালাল লাস্টে যেটা আনসার আইব আমি কইয়া দিলাই আজকেই করবে ভিডিওরে পজ করবে যারা ভিডিও দেখেন তে প্র্যাকটিস হয়ে যাব ওই আনসারটা আয়নি চেক করিয়া দেখবে আর ইকুইভ্যালেন্ট 10r/9 ঠিক আছে আচ্ছা আমি খালি একটা পার্ট বানাই দিলেই মানে এটারে খোলার পরে কিতা হইব ঘটনা খোলার পরে এই তো শেষ আর কিতা হতে হবে along the line of symmetry খালি খুলে দিবে মানে এই দুইটা নিচের দুইটা সিরিজও তার কম্বিনেশন প্যারালাল উপরের দুইটা সিরিজ আবার প্যারালাল তারপরে সব সিরিজ তারপরে আবার প্যারালাল লাস্টে ফাইনাল আনসারও তুই সলভ করিয়া করিয়া এই আনসার হইয়া ফুসতে এটা একটা ট্রাই করিলাইস আচ্ছা অন দেখি এটা কিউবের হইলো স্ট্যান্ডার্ড তিনটা রেজাল্ট যেটা তোর মনে রাখতে লাগবো এমনি ক্লাস হইলে আমি ডিরাইভেশন দেখা দিলাম না এখানে ডিরাইভেশন দেখাইয়া কিছু লাভ হইতো না আমার তুই কেন মনে রাখিস এজ ফেস আর বডি ধর তোর কইল কিউবের এজের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স 1 আর 4 1 2 3 4 5 6 7 8 তো এটা কি তা এজ না নি এটা হলো এজ ফেস ডায়াগোনাল না নি তো ফেসের মধ্যে বা তোর জিগাইলো বডি ডায়াগোনাল মানে 1 আর 7 এক্সাম্পল দিলাম আর কি যে কোনো দুইটা পয়েন্টের মধ্যে তোর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স জিগাই লইল এ বি কইব অ্যালং এজ এ বি অ্যালং ফেস ডায়াগোনাল আর এ বি অ্যালং বডি ডায়াগোনাল ঠিক আছে তে এজ ফেস বডি এটা ফর্মুলা মনে রাখা নিয়ম হইল নিচে সবটি 12 লিখে দিবে 12 এখানে ইগু মনে রাখতে লাগবে 7 9 আর 10 7 9 আর কিতা 10 হয়ে গেল আর ইগুর তোর যদি এটা মনে না থাকে মনে রাখিস এমনি মনে রাখি দিস
এজে লেগে ইউজ করিলে ইজ এসেনশিয়াল, ফেসে লেগে ইউজ করিলে ইজ ফর, আর বডির লেগে ইউজ করিলে ইজ বায়ো। এসেনশিয়াল ফর বায়ো হইল। তো এসেনশিয়াল থেকে কিতা বনবো এজ, ফর থেকে কিতা বনবো ফেস, বায়োর থেকে কিতা বনলো বডি, হয়ে গেল। তো তোর মনে থাকবো যে সারে সিকোয়েন্স কিতা হয়েছিল এজ ফেস বডি 7 9 10, আর নিচে তো 12, নিচে কিতা 12, এটা হলো আর ইকুইভ্যালেন্টের ভ্যালু। আর এটা তুই বোর্ডসও মনে হয় একটা করছো তো ইগো 5 আর 6 5/6 আর এটা বোর্ডসের মধ্যেও করানি হয়, বডি ডায়াগোনাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করা লেগে বোর্ডসের ক্লাসেও করানি হয়। তো এটা দরকার নাই ডিরাইভেশনের, তুই খালি মনে রাখতে যে অ্যালং এজ যদি হয় তো 7r/12, যদি অ্যালং ফেস হয় তে 9r/12, আর যদি অ্যালং বডি ডায়াগোনাল হয় তে 10r/12, ঠিক আছে। আর এসেনশিয়াল ফর বায়ো এজ ফেস বডি 7 9 10 আর নিচে 12 বইতে। আচ্ছা, এখন আমরা পড়বো টপিক 19 তো শেষ, টপিক 20। টপিক 20 এটা হলো কিউবের অ্যালং এজ, অ্যালং ফেস ডায়াগোনাল, অ্যালং বডি ডায়াগোনাল। না ও তো আনসার, নিউমারিক্যালের সব আনসার তো দিয়ে দিলাম। ডাইরেক্ট স্ট্যান্ডার্ড রেজাল্ট মনে রাখি দিতে, পরীক্ষা তাইলে ডাইরেক্ট বই দিবে আর কি। এখন হলো টপিক 20 আমরা, এটা অ্যাকচুয়ালি বোর্ডসের মধ্যে আমরা পড়ি ম্যাগনেটিজম চ্যাপ্টারও, কিন্তু অ্যাকচুয়ালি এটা পড়াইতে লাগে কারেন্ট ইলেকট্রিসিটি, কনভার্সন অফ গ্যালভানোমিটার ইন্টু এমিটার, গ্যালভানোমিটার থেকে এমিটার আর গ্যালভানোমিটার থেকে ভোল্ট মিটার। এটা বহুত ইম্পর্টেন্ট, এটার থেকে একটা কোয়েশ্চেন থাকেই থাকে, ভেরি ইম্পর্টেন্ট। এটা ম্যাগনেটিজমও পড়ি না নি আমরা, এমনি বোর্ডসও আমরা কই পড়ি ম্যাগনেটিজমও, মুভিং কয়েল গ্যালভানোমিটার পড়লাম, তারপরে কনভার্সন অফ গ্যালভানোমিটার টু ভোল্ট মিটার আর এমিটার। অ্যাকচুয়ালি এটা কারেন্ট ইলেকট্রিসিটির আন্ডারে আয়, ঠিক আছে। তে গ্যালভানোমিটার থেকে এমিটার, গ্যালভানোমিটার কিতা, গ্যালভানোমিটার হইল যে স্মল কারেন্ট আইজির লেগিয়া আমরারে ডিফ্লেকশন দেখাই দিব, কিন্তু যদি বেশি কারেন্ট আমি তার দিকে পাস করি, আইজির থেকে বেশি কারেন্ট যদি আমি পাস করি তার দিকে, ইফ আই গ্রেটার দেন আইজি দেন গ্যালভানোমিটার কয়েল গেটস ফিউজড। তো গ্যালভানোমিটারের কয়েলটা খারাপ হয়ে যাব না নি, কয়েল গেটস কিতা ফিউজ। এর মানে কিতা স্যার, গ্যালভানোমিটারে ফুল স্কেল ডিফ্লেকশন দেখাইব কত কারেন্টে লেগে, আইজি কারেন্টে লেগে, আইজি কারেন্টে লেগে গ্যালভানোমিটারে ফুল স্কেল ডিফ্লেকশন দেখাইব। তখন যদি আমার আই কারেন্ট মেজার করতে হয় সেম গ্যালভানোমিটার দিয়া, তে আমি কিতা করি, সারা লোড দিলাই একটা বাইপাস রেজিস্ট্যান্স রে, যেটারে আমরা কই শান্ট, মানে আমি কিতা করি, আমি মেজার করতাম আই কারেন্ট থেকে গিয়া আই মাইনাস আইজি ঢুকছে আইজি গ্যালভানোমিটারের দিকে, আর বাকি কারেন্ট সব যাইব গিয়া শান্টের দিকে। তো শান্টের দিকে ম্যাক্সিমাম কারেন্ট যাইব গিয়া, শান্ট কিতা, শান্ট হইল লো রেজিস্ট্যান্স দ্যাট ইজ কানেক্টেড ইন প্যারালেল উইথ দ্য গ্যালভানোমিটার, লো রেজিস্ট্যান্স ইন প্যারালেল উইথ কিতা গ্যালভানোমিটার। আর ওই পুরা কম্বিনেশনরে আমরা কিতা কই এমিটার। গ্যালভানোমিটারের লগে প্যারালেল একটা শান্ট লাগাইয়া আমি যেই কারেন্টের রেঞ্জ বাড়াই দিলাম, আই মেজার করার লেগে আমি যেই বাড়াই দিলাম, এটারে আমরা কিতা করবো এমিটার। অন এই শান্টের ভ্যালু ক্যালকুলেট করা একদম ইজি। গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স বালা জি, গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স বালা জি, তো এইখানেও ভোল্টেজ ড্রপ কিতা হইব আমার আইজি ইন্টু জি, আর এখানেও ভোল্টেজ ড্রপ কিতা হইব আমার আই মাইনাস আইজি ইন্টু এস। তে আমার IG into G equal to I minus IG into S, প্যারালাল কানেকশনও ভোল্টেজ সমান হয় না নি, তো এখানের ভোল্টেজ আর এখানের ভোল্টেজ সমান হইব। তো এখান থেকে এস এর ফর্মুলা কিতা দাঁড়াইব আইজি বাই আই মাইনাস আইজি ইন্টু জি। এটা হইল শান্টের ভ্যালু ক্যালকুলেট করার লেগে আমরার ফর্মুলা। আই কিতা, আই হইল টোটাল কারেন্ট টু বি মেজার্ড, টোটাল কারেন্ট টু বি মেজার্ড, টোটাল কারেন্ট টু বি মেজার্ড, এটা হইল আই। আইজি কিতা, আইজি হইল কারেন্ট থ্রু দ্য গ্যালভানোমিটার ফর ফুল স্কেল ডিফ্লেকশন, ফুল স্কেল ডিফ্লেকশন এফএসডি, কারেন্ট থ্রু দ্য গ্যালভানোমিটার ফর ফুল স্কেল ডিফ্লেকশন। জি কিতা, জি হইল রেজিস্ট্যান্স অফ গ্যালভানোমিটার, জি হইল রেজিস্ট্যান্স অফ গ্যালভানোমিটার। আর এস কিতা, এস হইল শান্ট, এস কিতা রে শান্ট হয়ে গেল।
এখন আরও কিছু জিনিস এখানে একটা জিনিস মনে রাখ, তোরে যদি হয় রেজিস্ট্যান্স অফ এমিটার বার করতে ধ্যান দিয়া দেখিলে আগে, তোরে যদি হয় রেজিস্ট্যান্স অফ এমিটার, তো এমিটার মানে তারা দুইজনের প্যারালেল কম্বিনেশন, তো রেজিস্ট্যান্স অফ এমিটার হইব এস ইন্টু জি বাই এস প্লাস জি, প্যারালেল না নি দুইটা, তো এস ইন্টু জি বাই এস প্লাস জি। আর এই যে এমিটারের রেজিস্ট্যান্স আইব, এটার ভ্যালু সবসময় ছোটো হইব শান্ট থেকে, আর এটার ভ্যালু সবসময় ছোটো হইব জির ভ্যালুর থেকে। এখানে কি প্যারালেলও যেটা কম্বিনেশনে, প্যারালেল কম্বিনেশনের যেটা রেজাল্ট হয় এটা সবসময় তারার ইন্ডিভিজুয়াল ভ্যালুস থেকে কম থাকে, মানে রেজিস্ট্যান্স অফ এমিটার উইল বি লেস দেন ভ্যালু অফ শান্ট এজ ওয়েল এজ রেজিস্ট্যান্স অফ এমিটার উইল বি লেস দেন ভ্যালু অফ রেজিস্ট্যান্স অফ গ্যালভানোমিটার। ঠিক আছে, তো ফর্মুলা দিয়ে তুই ক্যালকুলেট করে দেবে, আর এটা হইলো আপনার কনভার্সন অফ গ্যালভানোমিটার টু কিতা এমিটার। আচ্ছা আরও জিনিস কইলেই তোরে, যদি আইডিয়াল এমিটার হয়, কিছু যাতে মিস না হয়, যদি আইডিয়াল এমিটার হয় তো তার রেজিস্ট্যান্স হইলো জিরো। আইডিয়াল এমিটারের রেজিস্ট্যান্স কত থাকে? জিরো। আইডিয়াল এমিটারে উই ক্যান রিপ্লেস বাই ওয়্যার, সার্কিটের মধ্যে যদি আইডিয়াল রেজিস্ট্যান্স থাকে দেন ইউ ক্যান রিপ্লেস দ্য আইডিয়াল এমিটার বাই এ ওয়্যার। ঠিক আছে, এখানে কি তার রেজিস্ট্যান্স তো জিরো, মানে হে সিম্পল একটা কানেক্টিং ওয়্যার, এটা দিয়ে তুই রিপ্লেস করতে পারবে। আর যদি নন আইডিয়াল এমিটার হয়, কোয়েশনে কিছু না কইয়া দিলে নন আইডিয়াল ধর্ম, যেটা যেটা কথা কইয়ার দিয়ান দিয়ে শুনিস, কিন্তু কোয়েশনে কিচ্ছু না কইয়া দিলে নন আইডিয়াল ধর্ম। নন আইডিয়াল এমিটার যদি হয় তো এটার রেজিস্ট্যান্স মাস্ট বি কনসিডার্ড, রেজিস্ট্যান্স মাস্ট বি কনসিডার্ড, যদিও খুব ছোটো হইব, কিন্তু কোয়েশনও যত সময় আমার আইডিয়াল হইয়া দিত না অত সময় আমি তার রেজিস্ট্যান্সরে জিরো ধরতে পারতাম না, তারে সার্কিটের মধ্যে আমার রেজিস্ট্যান্স বার করিয়া রিপ্লেস করিয়া ক্যালকুলেশন করতে লাগবো। দেখবো আমরা নিউমারিক্যালও কেমনে অ্যাপ্লাই করি। তো তোরা যদি আইডিয়াল এমিটার হয় তে রেজিস্ট্যান্স কত? জিরো। যদি নন আইডিয়াল হয় ইট উইল বি লো, বাট ইট ক্যানট বি নেগলেক্টেড আনটিল এন্ড আনলেস কোয়েশনও মেনশন আছে। আজকেরটাও হয়েছে দেখি লিব। আচ্ছা, কনভার্সন অফ গ্যালভানোমিটার টু ভোল্টমিটার। আচ্ছা, ভোল্টমিটার বানাইতে হলে এখন আমরা গ্যালভানোমিটারে তো ভেরি লো ভোল্টেজ আমার মেজার করিয়া দিব, এখানে কি এদিকে কারেন্ট যাইব আইজি, তো এখানে ড্রপ যেটা হইব এটা হইব আইজি ইন্টু কিতারে জি, তো এটা লগে একটা ভেরি হাই রেজিস্ট্যান্স, এখানেও কিন্তু লো রেজিস্ট্যান্স না, এখানেও কিতা লাগাইতে লাগবো হাই রেজিস্ট্যান্স ইন সিরিজ লাগাইতে লাগবো উইথ গ্যালভানোমিটার টু কনভার্ট ইট ইন্টু ভোল্টমিটার। আর পুরো ভোল্টেজ বলা আমি মেজার করতাম ভি, তো ভির যেটা ভোল্টেজের ফর্মুলা হইব এটা হইব আইজি ইন্টু জি প্লাস আইজি ইন্টু কিতা এস। দেখো সান সিরিজ রেজিস্ট্যান্সের ফর্মুলা কিতা হইব স্যার, আইজি ইন্টু এস ইজ ইকুয়াল টু ভি মাইনাস আইজি ইন্টু জি, মানে এস ইকুয়াল টু ভি বাই আইজি, আর আইজি আইজি খাটা যাইব গিয়া মানে জি থাকি যাইব। তো সিরিজ রেজিস্ট্যান্সের ফর্মুলা আমি ফাইলিলাম, যেটা লাগাইতে লাগবো গ্যালভানোমিটারে ভোল্টমিটার বানাইতে গেলে, এটা হইলো আমার ভি বাই আইজি মাইনাস জি, ওয়ার জি ইজ দ্য রেজিস্ট্যান্স অফ দ্য গ্যালভানোমিটার, ভি ইজ দ্য টোটাল ভোল্টেজ টু বি মেজার্ড, আর আইজি ইজ দ্য কারেন্ট থ্রু দ্য গ্যালভানোমিটার ফর ফুল স্কেল ডিফ্লেকশন। ঠিক আছে, এখানেও মনে রাখবে যখন তোরে কইব রেজিস্ট্যান্স অফ ভোল্টমিটার, রেজিস্ট্যান্স অফ ভোল্টমিটার কিতা হইব রে জি প্লাস এস, আর এটা যেটা আইব অবভিয়াসলি দেখরে কেন প্লাস ওর, তো রেজিস্ট্যান্স অফ ভোল্টমিটার উইল বি গ্রেটার দেন জি as well as it will be greater than কিতা এস। ঠিক আছে, জি প্লাস এস পুরা রেজিস্ট্যান্স অফ ভোল্টমিটার। আইডিয়াল ভোল্টমিটার যদি হয়, এটা তো আমি গত লেকচারের মধ্যেও একটা নিউমারিক্যাল করাইছিলাম, আইডিয়াল ভোল্টমিটারের রেজিস্ট্যান্স ইনফাইনাইট, মানে সার্কিটটারে ওপেন করে দিতে পারবে, আর তারপরে দুইটা পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স তুই ক্যালকুলেট করে নিবে। মনে আছে মনে হয় তোর ওরকম কিছু একটা আসছিল, ওরকম ভোল্টমিটার লাগানি আসলো গত দিনের অঙ্ক একটা, ওরকম লাগানি ওদিকে সার্কিট, আমি এটারে ওপেন সার্কিট করে দিছিলাম, ওপেন সার্কিট করিয়া ইকানো কারেন্ট আর ইকানো কারেন্ট বার করে দিছিলাম, তারপরে এর থেকে বি হাটিয়া গেছিলাম গিয়া আর পোটেনশিয়াল ডিফারেন্স মেজার করে দিছিলাম। তো এর মানে স্যার যখনই ভোল্টমিটার আইডিয়াল হইব, সার্কিটটারে আমি কিতা করে দিতে পারবো, ওই ব্রাঞ্চটারে ওপেন করে দিতে পারবো আইডিয়াল ভোল্টমিটার। ঠিক আছে, আর কিতা হইতে পারে, আর নন আইডিয়াল হইলে রেজিস্ট্যান্স ইনফাইনাইট তো হইতে পারতাম না, খালি কইতে পারবো রেজিস্ট্যান্স উইল বি ভেরি হাই। ঠিক আছে, নন আইডিয়াল হইলে। তো গ্যালভানোমিটার থেকে এমিটার কেমনে লো রেজিস্ট্যান্স ইন প্যারালেল, আর গ্যালভানোমিটার থেকে ভোল্টমিটার কেমনে হাই রেজিস্ট্যান্স ইন সিরিজ। ঠিক আছে, এখন অঙ্ক দেখবো।
শেষ। মিটাইতাম নি আমি। আচ্ছা, তো কোয়েশ্চেন হইল ফার্স্ট, a galvanometer of resistance 100 ohm gives full scale deflection for 10 milliampere current. What should be the shunt required? What should be the shunt required so that it can measure 100 milliampere? Option A 11.11 ohm, option B 9.9 ohm, option C 1.1 ohm আর অপশন ডি 4.4 ওম। সপ্তাহ দেওয়া আছে, খালি ফর্মুলা পুট করতে আর আনসার আনতে, আর কিছু কাজ নাই তোর। দেখ সলিউশন হয়েছে, গ্যালভানোমিটার অফ রেজিস্ট্যান্স 100 ওম, গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স দিছে 100 ওম, gives full scale deflection for 10 milliampere current, মানে গ্যালভানোমিটার দিকে কারেন্ট যেতে পারবো ম্যাক্সিমাম 10 milliampere, মানে 10 into 10 to the power minus 3 ampere. What should be the shunt required so that it can measure 100 milliampere? তে সব কত মেজার করতে তুই 100 milliampere মেজার করতে, আর তোরে জিজ্ঞাসা শান্টের ভ্যালু কত হইতো। তো ফর্মুলা কিটা আছিল আমরা, ফর্মুলা শান্টের আই বাই আই মাইনাস আইজি, আই বাই না আইজি বাই আইজি মনে হয়, দেখতো আইজি হইব, আইজি বাই আই মাইনাস আইজি, ঠিক না নি? তো আইজি হইল আমার কত, -3 + 1 মানে -2, 10 to the power -2 ডিভাইডেড বাই 100 milliampere মানে 100 into 10 to the power -3, মানে অন্য দুইটা অন্য -3 মানে 10 to the power -1 আর -10 to the power -2, আর জির ভ্যালু হইল 100, মানে এস এর ভ্যালু কত হইব 10 to the power -2, আর নিচের থেকে 10 to the power -1 কমন লইলা, 1 - 10 to the power -1, তো কত হইল রে ইন্টু 100, তো এস এর ভ্যালু কত হইব 10 to the power -2, তো দেখি ডাইরেক্ট করে দিই, 10 to the power -2 নিচে যাইব গিয়া মানে 1/100 হয়ে যাব, 100 ক্যান্সেল যাইব গিয়া, তো শান্টের ভ্যালু থাকবো 1/8 10 to the power -1 উপরে আইলে 10 হয়ে যাব, আর 1 - 1/10 মানে কত হইব 10 × 10/9 মানে 100/9, 100/9 মানে কত হইব রে 100 রে 9 দিয়ে ডিভাইড হলে 9 × 1 = 9, 11 পয়েন্ট সামথিং, মানে একটাই অপশন আছে 11 পয়েন্ট সামথিং মানে 11.11 ওম, 11.11 ওম হলো কারেক্ট অপশন। আচ্ছা, নেক্সট কোয়েশ্চন হলো আপনার দ্য ডিফ্লেকশন in the galvanometer, the deflection in the galvanometer is reduced from 50 to 20 divisions
when it is shunted by a resistance of 12 ohm, the resistance of galvanometer will be option A 18 ohm, option B 24 ohm, option C 30 ohm, option D 36 ohm. মিটাইটা দেখি কেন কোয়েশ্চনটা বুঝ। এই কোয়েশ্চনের একটা স্পেশাল অ্যাপ্রোচ আছে। কইছে কিতা, দ্য ডিফ্লেকশন ইন দ্য গ্যালভানোমিটার ইজ রিডিউসড ফ্রম 50 to 20 divisions when it is shunted by a resistance of 12 ohm. আচ্ছা, মিনিং কিতা, এরম অঙ্কর মধ্যে প্রথম তুই লই লিবে কারেন্ট পার ডিভিশন, মানে গ্যালভানোমিটারের প্রত্যেকটা ডিভিশনে কতটুকু কারেন্ট দেয়, তো কারেন্ট পার ডিভিশন ধরিলা আই। একদম দিয়ান দিয়ে আগে সলিউশনটা বুঝ। পার ডিভিশন কারেন্ট কত? আই। প্রত্যেকটা ডিভিশনে কারেন্ট দিব আই। অন যদি গ্যালভানোমিটার একলা থাকতো তো হ্যাঁ হয়েছে কিতা 50 ডিভিশনস থেকে রিডিউস করতে লাগছে 20, মানে গ্যালভানোমিটার একলা থাকলে 50টা ডিভিশন, একটা ডিভিশনে আই দের, মানে 50টা ডিভিশনে কত কারেন্ট গেল নে 50 আই, বুঝত নি? অন কিতা করছে কিতাই কেন হয়েছে 50 থেকে 20 ডিভিশন হয়ে গেছে, মানে এখন গ্যালভানোমিটার দিকে খালি 20 ডিভিশনসের কারেন্ট যার, পার ডিভিশন কত আই, মানে 20 আই যাইব গ্যালভানোমিটার দিকে। আর বাকি শান্টেড বাই এ রেজিস্ট্যান্স অফ 12 ওম, মানে 50 আই যাইতে আসলো একলা যদি গ্যালভানোমিটার থাকতো, কিন্তু 50 না গিয়া এখন কত যার 20, এখানে 20 আমি প্যারালাল তার লগে কিতা লাগাই দিছি 12 ওমের একটা রেজিস্ট্যান্স, তো 50 থেকে 20 তো গ্যালভানোমিটারের দিকে গেছে, 50 থেকে 20 হয়ে গেছে গ্যালভানোমিটার, তো বাকি 30 হয়ে গেছে শান্টের দিকে গেছে। আমরা কইছি কিতা বার করতাম, দ্য রেজিস্ট্যান্স অফ গ্যালভানোমিটার বার করতাম, তো এইখানেও কিতা হইব কোসান ভোল্টেজ ড্রপ, কারেন্ট হইল 20 আই আর গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স বালা জি, আর এখানেও কারেন্ট হইল 30 আই আর রেজিস্ট্যান্স হইল 12, প্যারালেল ভোল্টেজ সমান, মানে 30 আই into 12 is equal to 20 I into G, I cancel যাইব গিয়া, তো G equal to 30 into 12 divided by 20, 0 0 cancel, 2 6 তে G এর ভ্যালু কত দেখছো নি? অঙ্ক যদি টেকনিক জানা থাকে ফট করে হয়ে যায় না নি তোর, তো টেকনিকও শিখতে তুই, আর কিছু কাজ নাই এন্ট্রেন্সও, খালি টেকনিক শিখতে। আচ্ছা, এখন আরেকটা অঙ্ক দেখিলা, দ্য শান্ট রিকোয়ার্ড ফর 10% of main current, the shunt required for 10% of main current to be sent through a galvanometer of resistance 99 ohm will be option A 0.9 ohm, option B 11 ohm, option C 90 ohm, option D 9.9 ohm. ফার্স্ট কাজ কী হইব, যে কোনো অঙ্কর বইকে কোয়েশ্চনটা পড়বো দিয়ে কইছে মেইন কারেন্টের 10% যেত গ্যালভানোমিটার দিকে, আর বাকি সব শান্টের দিকে যেত গিয়া। মেইন কারেন্টের 10% যেত গ্যালভানোমিটার দিকে, তো মেইন কারেন্ট বালা আইর খালি 10% যেত, মানে 10/100 অফ আই যেত এইদিকে, ঠিক আছে। আর বাকি I minus 0.1 into I
এটা যেতো গিয়া শান্টের দিকে। গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স কইয়া দিছে 99 ওহম, আমার জিজ্ঞাসা শান্টের ভ্যালু, শেষ এগুলো সুজা। শান্টের ভ্যালু ফসান কেমনে বার করবে? শান্টের ভ্যালু এখানের ভোল্টেজ ড্রপ ইকুয়াল টু এখানের ভোল্টেজ ড্রপ, দুইটা প্যারালেল না নেই, ঠিকই তো হইব। I মাইনাস 0.1 ইন্টু আই ইন্টু এস ইজ ইকুয়াল টু 99 ইন্টু 0.1 ইন্টু আই। খবর লিখছি নি কিচ্ছু, তো 1 থেকে পয়েন্ট না 1 গেলে গিয়া কত? 0.9 না নি রে, 0.9 ইন্টু আই ইন্টু এস ইকুয়াল টু 99 ইন্টু 0.1 ইন্টু আই, আই ক্যান্সেল আউট, তো এস ইকুয়াল টু 99 ইন্টু 0.1 বাই 0.9, তো উপরের পয়েন্ট নিচের পয়েন্ট ক্যান্সেল, মানে 99 ইন্টু 1 বাই 9 মানে 11। দেখ 11 ওহম আসে নি? আছে, অপশন বি ইজ কারেক্ট। তখন যে কোয়েশ্চেনটা করাই মনে না, এটা ভেরি মাচ এক্সপেক্টেড কোয়েশ্চেন আর কি। হ্যাঁ, মনে রাখিস। এটা তো তুই দেখলে, এটা তো ফর্মুলা বেস, একটু ক্যালকুলেশন করতে আচ্ছা ঠিক আছে, কিন্তু তখন যেটা একটু মানে আমার মনে হয় এক্সপেক্টেড আর কি। স্টার মারি দিস, কোয়েশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট। কোয়েশ্চেন হইল দ্য এমিটার A reads 2 ampere and voltmeter V reads 20 volt. The value of resistance R is option A। আগে ডায়াগ্রামটা বানাইয়া দিলেই, এমিটার একটা আছে, এখানে রেজিস্ট্যান্স, এখানে একটা ভোল্টমিটার আছে, এদিকে কারেন্ট গেছে 2 এম্পিয়ার, এটা আর। অপশন এ হয়েছে এক্স্যাক্টলি 10 ওহম, অপশন বি হয়েছে লেস দেন 10 ওহম, অপশন সি হয়েছে more than 10 ohm, আর অপশন ডি হইছে we cannot definitely say। এটা হইছে। তো একবার কোশ্চেনটা পড়িলেই মন দিয়া, এমিটারের রিডিং কত হইয়া দিছে আমার? 2 এম্পিয়ার। কত এম্পিয়ার? 2 এম্পিয়ার। আর ভোল্ট মিটারের রিডিং আমার হইয়া দিছে 20 ভোল্ট, ঠিক আছে। আচ্ছা, এখন আমি ধরিলাই যে এইদিকে কারেন্ট যার কত? আই। রেজিস্ট্যান্স দিকে কত কারেন্ট যার? আই। তো ভোল্ট মিটার দিকে কত যাইব? বা উল্টা ধরিলাই, ওরকম ধরিলাম, ভোল্ট মিটার দিকে কারেন্ট যার আই, আর রেজিস্ট্যান্স দিকে কত যাইব? 2 মাইনাস আই, ঠিক আছে। আচ্ছা, ওই বইটা একটাও, তে আমার 2 মাইনাস আই ইন্টু আর ইজ ইকুয়াল টু 20 ভোল্ট। ভোল্ট মিটারের রিডিং তো 20 না নি, তো এখানের ভোল্টেজ আর এখানের ভোল্টেজ তো সমান হইব, তো 20 ইকুয়াল টু 2 মাইনাস 1 ইন্টু আর, মানে আর ইকুয়াল টু কিতা? 20 বাই কিতা? 2 মাইনাস আই, ঠিক আছে, বলতো না? আর ইকুয়াল টু 20 বাই 2 মাইনাস আই হয়ে গেল। এখন যদি আমার ভোল্টমিটার আইডিয়াল হয়, ইফ ভোল্টমিটার ইজ আইডিয়াল, ভোল্টমিটার আইডিয়াল মানে রেজিস্ট্যান্স কত? ইনফিনিটি। রেজিস্ট্যান্স ইনফিনিটি মানে কারেন্ট থ্রু দ্য ভোল্টমিটার কত হইব? 0, ঠিক আছে। এর মানে যদি ভোল্টমিটার আইডিয়াল হইতো, তে ভোল্টমিটারের দিকে কোনো কারেন্ট গেল না নে, তে রেজিস্ট্যান্স এক্স্যাক্টলি কত ওহম হইল না? 10 ওহম। তো ফার্স্ট অপশনটা টিক করলাম নে আমি, কিন্তু কোয়েশ্চনও কোনো জায়গাত হইয়া দিছে নি ভোল্টমিটার আইডিয়াল, মেনশন আছে নি। তো আমি বুঝানি টাইমে একটা জিনিস কইছিলাম, যখন মেনশন থাকতো না তখন আমার এটারে নন আইডিয়াল ধরতে লাগবো। নন আইডিয়াল মানে কিতা? সিন্স এখানে মেনশন নাই, আমার ভোল্টমিটার কিতা? ভোল্টমিটার নন আইডিয়াল মানে শিওর তার দিকে কিছু একটা কারেন্ট যাইব, মানে রেজিস্ট্যান্স আছে না নেই?
কিছু একটা মানে তার দিকে কারেন্ট যাইব, তো কারেন্ট যদি যায় আই যদি বাড়ে, আই 0 হইলে রেজিস্ট্যান্স কত হইল না 10, তো কারেন্ট যদি বাড়ে তো নিচের কোয়ান্টিটিটা পুরাটা কিতা হইব কমব, আরে 2 থেকে একটা কোয়ান্টিটি মাইনাস ওর মানে এই পুরা কোয়ান্টিটি কিতা হইব কমে যাইব না নেই, তো নিচেরটা যদি কমে যায় রেজিস্ট্যান্স 10 থেকে কিতা হইব বড় না ছোটো, বড় হইব না নেই, তো কোন অপশন কারেক্ট হইব? অপশন সি, মোর দেন 10 Ω। বুঝছত নি কিতা হয়েছে? তো এইখানে বুদ্ধি লাগানি লাগবো, মানে কনসেপ্ট লাগানি লাগবো, এখানে যার ডেপথ আছে হে পারবো। এটা হইলো কনসেপচুয়াল কোয়েশ্চন। মানে যদি ভোল্টমিটারের দিকে কারেন্ট যাইতো না তো এক্স্যাক্টলি 10 Ω, যেহেতু ভোল্টমিটারের দিকে কারেন্ট যাইব এই কারেন্টের কিছু একটা ভ্যালু থাকবো, মানে 2 থেকে একটা কোয়ান্টিটি মাইনাস হইব, মানে ডিনোমিনেটরের ভ্যালু। তখন আমরা কারেন্ট ইলেকট্রিসিটির নেক্সট পার্টও আই গেছি, যেটা আমরা মেজারমেন্ট পার্ট। এখানে আমরা প্রথম পড়বো মিটার ব্রিজ, তারপরে পড়বো পোটেনশিওমিটার, আর লাস্টে আমরা হিটিং এফেক্ট দেখবো বাল্ব পাওয়ার ওতা লইয়া। থেকে আমরা কারেন্ট ইলেকট্রিসিটি শেষ হইব, মানে আর একটা লেকচার লাগবো আশা করি কারেন্ট ইলেকট্রিসিটি শেষ করতে কমপ্লিটলি। আচ্ছা, তো মিটার ব্রিজের প্রিন্সিপাল কিতা আছিল যদি আমরা একটু একটু মনে করি, তো মিটার ব্রিজ এমন একটা ডিভাইস যেটা দিয়ে মিডিয়াম রেজিস্ট্যান্স মেজার করা যায়, মিডিয়াম ভ্যালু অফ রেজিস্ট্যান্স মেজার করা যায়। আর এটা কাজ করে হুইটস্টোন ব্রিজ প্রিন্সিপালের উপরে। মিটার ব্রিজ কোন প্রিন্সিপালের উপরে কাজ করে? হুইটস্টোন ব্রিজ। কোন হুইটস্টোন ব্রিজ? ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ, ঠিক আছে। মানে কারেন্ট স্রোতে গ্যালভানোমিটার 0 হইব, এইখানে জকি লাগানি থাকবো, জকি দিয়ে আমি ওয়্যারের মধ্যে টাচ করিয়া দেখবো, যেখানে আমার গ্যালভানোমিটারে 0 ডিফ্লেকশন দেখাইব এখানেও আমার জকিটা ব্যালেন্স হয়ে গেছে, মানে আমার হুইটস্টোন ব্রিজ ব্যালেন্স হয়ে গেছে। আর তারপরে আমি একটা রেশিও লইব যেটা হইলো R/S ইজ ইকুয়াল টু L/100 - L। ভুল হয়েছে নি কিচ্ছু? ওটাও তো আসিল না নি মিটার ব্রিজ। তো এটা বলা আননোন রেজিস্ট্যান্স আর যেটা লাগানি হয়েছে, যার ভ্যালু আমি মেজার করতাম, তো R ইকুয়াল টু L/100 - L ইন্টু S। তো এটা দিয়ে আমরা মিটার ব্রিজও মেজারমেন্ট করি। মিটার ব্রিজ গতবার আইসে না পরীক্ষা, ইতা লিগে এবার ভেরি এক্সপেক্টেড কোয়েশ্চন মিটার ব্রিজ, মানে আইবই মিটার ব্রিজ। তো তুই হইতে পারো যে রেজিস্ট্যান্স হইল ডাইরেক্টলি প্রপোর্শনাল টু লেন্থ, এখান থেকে দেখা যায়। তো মিটার ব্রিজ থেকে এন্ট্রেন্সও কী ধরনের নিউমারিক্যাল বলে, এটা তো সোজা ডাইরেক্ট ফর্মুলা তুই লিখে দিবে। এল রে কিতা কোয়া হয়? ব্যালেন্সিং লেন্থ। এল রে কিতা কোয়া হয় রে? ব্যালেন্সিং লেন্থ। আর ওইগুলো তো মিটার না, নাম হইলো মিটার ব্রিজ, তো 100 সেন্টিমিটার, তো ওগুলো যদি এল হয় তো বাকিটা কত? 100 - L। এগুলোর মধ্যে আর কিতা দিমাগ লাগাইতে? R/S ইকুয়াল টু L/100 - L। ওগুলো তো মিটার ব্রিজের ফর্মুলা, এগুলো তো প্র্যাকটিক্যালও তোরা করছত। আচ্ছা, কেন মেইন কিতা মনে রাখতাম, রেজিস্ট্যান্স হইলো ডাইরেক্টলি প্রপোর্শনাল টু লেন্থ। রেজিস্ট্যান্স হইলো ডাইরেক্টলি প্রপোর্শনাল টু লেন্থ। তোরে কোয়েশ্চন কী ধরনের জিগাইব? তোরে জিগাইব শিফটিং অ্যান্ড শান্টিং এর কোয়েশ্চন। শিফটিং অ্যান্ড শান্টিং, এখানেও কিছু কনসেপ্ট আছে যেটা তুই মাথাত লাগাইতে দেখ। এমন কিছু কনসেপ্ট না, সব ফট করিয়ে তুই বুঝি লইবে। দেখ, টেম্পারেচার বাড়াই যদি, কিতা বাড়াইলাম? টেম্পারেচার বাড়াইলাম। টেম্পারেচার বাড়াইলে লেন্থ বাড়বো। টেম্পারেচার বাড়াইলে কিতা হইব? লেন্থ, বা লেন্থ বাদ দে তুই। টেম্পারেচার বাড়াইলে রেজিস্ট্যান্স বাড়বো যদি আলফা পজিটিভ হয়। যদি আলফা কিতা হয় মনে আছে তো? রেজিস্ট্যান্স আর আলফার মধ্যে রিলেশন R ইকুয়াল টু R0 ইন্টু 1 প্লাস আলফা ডেল্টা টি। ওটা না নি রেজিস্ট্যান্স আর আলফার মধ্যে রিলেশন। কারেন্ট ইলেকট্রিসিটির মনে হয় সেকেন্ড লেকচার, মনে হয় সেকেন্ড লেকচারের মধ্যে আমি কইয়া দিছিলাম রেজিস্ট্যান্স আর আলফার মধ্যে রিলেশন, মানে রেজিস্ট্যান্স টেম্পারেচারের লগে কন্ডাক্টারে লেগিয়া আলফা হইল পজিটিভ। আলফার পজিটিভ হওয়ার অর্থ হইল টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স বাড়বো। আলফা পজিটিভ মানে টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স বাড়বো, আর রেজিস্ট্যান্স ডাইরেক্টলি প্রপোর্শনাল টু লেন্থ। তো রেজিস্ট্যান্স যদি বাড়ে তো লেন্থও বাড়বো, মানে আমার জকি কোন দিকে শিফট করবো? ডাইন দিকে। লেন্থ বাড়বো না নি? কোন লেন্থ? ব্যালেন্সিং লেন্থ। তো যদি টেম্পারেচার বাড়ে তো রেজিস্ট্যান্স বাড়বো। যদি আলফা পজিটিভ হয় তো আমার ব্যালেন্স পয়েন্ট উইল শিফট টুয়ার্ডস কিতা? রাইট। শিফট টুয়ার্ডস কিতা? এল বাড়বো না নি? এল বাড়বো মানে কোন দিকে যাইতো? ডাইন দিকে যাইতো। বুঝছি নি কিতা কইছে কো? আচ্ছা, যদি টেম্পারেচার বাড়ে আর আলফা নেগেটিভ হয়, আলফা যদি নেগেটিভ হয় তো এখানে একটা মাইনাস সাইন আইব, যেটা আইব সেমিকন্ডাক্টরে লেগিয়া, সেমিকন্ডাক্টরে লেগে আলফার ভ্যালু হইল নেগেটিভ। তো টেম্পারেচার ঠিক বাড়বো কিন্তু আলফা নেগেটিভ হওয়ার লেগিয়া রেজিস্ট্যান্স কমে যাইব। রেজিস্ট্যান্স কমলে লেন্থ কমে যাইব।
তে এটা কোন দিকে যাব বাম দিকে বুঝছত নি কিতা কইছি তে খালি টেম্পারেচার বাড়ানির লগে লগে কই দিস না যে এগু ডাইন দিকে যাইব আগে চেক করিস আলফার ভ্যালু পজিটিভ দিছে না নেগেটিভ দিছে আলফার ভ্যালু পজিটিভ দিলে ডাইন দিকে শিফট করবে আলফার ভ্যালু নেগেটিভ দিলে বাম দিকে শিফট করবে ঠিক আছে আরও দেখ তোরা কই দিল এখানে সিরিজও একটা রেজিস্ট্যান্স লাগাই দিছে এই ক্যাপিটাল আর এর লগে টেম্পারেচার কিচ্ছু করছে না ক্যাপিটাল আর এর লগে সিরিজে একটা রেজিস্ট্যান্স লাগাই দিছে তো ক্যাপিটাল আর এর লগে যদি সিরিজ রেজিস্ট্যান্স একটা লাগাই দিই তো ক্যাপিটাল আর এর ভ্যালু বাড়ি যাইব ক্যাপিটাল আর এর ভ্যালু যদি বাড়ি যায় ব্যালেন্সিং লেন্থ বাড়ি যাইব আর এল তো ডাইরেক্টলি প্রপোর্শনাল তো আর যদি বাড়ি যায় মানে এল বাড়ি যাইব মানে ব্যালেন্স পয়েন্ট শিফট টুয়ার্ডস কিতা হয় রাইট শিফট টুয়ার্ডস বুঝতে কিতা ওর ঘটনা আচ্ছা ধর এটা লগে তোরা বলে এখানে আমি একটা প্যারালেল লাগাই দিছি এস এর লগে প্যারালেলে রেজিস্ট্যান্স লাগাই দিছি অহন কিতা হইব এস এর লগে প্যারালেল লাগাই দিলে এই পুরা সবসময় প্যারালেলও পুরা কম্বিনেশনের ভ্যালুটা কমি যায় মানে এস এর ভ্যালু কিতা হয়ে যাব কমি যাইব এস এর ভ্যালু যদি কমি যায় 100 মাইনাস এল কমি যাইব বুঝলে নি কিতা হইব এস এর লগে প্যারালেল একটা রেজিস্ট্যান্স লাগাই দিছি তো প্যারালেলের ভ্যালু যেই লাগাইমু তো পুরা কম্বিনেশনের ভ্যালু কিতা হয়ে যাব কমি যাইব এস এর ভ্যালু কমি গেলে মানে কিতা কমি যাব 100 মাইনাস এল কমি যাব 100 মাইনাস এল কমা মানে কিতা এগু ডাইন দিকে যাওয়া না নি আর এই জায়গাটা কমে যাইতো মানে এগু কোন দিকে যাইতো ডাইন দিকে তো তখনও শিফট টুয়ার্ডস রাইট বুঝলে নি কিতা কই আর আমি হ্যাঁ জিনিস বুঝলে নি শিফট টুয়ার্ডস কিতা রাইট হইল কথা তোরে কোয়েশ্চন জিগায় এখানে কি এই ভ্যালুটা কমতো মানে এই জায়গার টুকরাটা ছুটো হইতো তো এটা ছুটো হইতে হইলে এগু তো ডাইন দিকে যাইতে লাগবো তো শিফট টুয়ার্ডস কিতা রাইট হইল তো এই কিছু কোয়েশ্চনস তোরে জিগানি হয় আচ্ছা যদি আলফার ভ্যালু 0 হয় তো কিতা হইব আলফার ভ্যালু 0 হইলে টেম্পারেচার যদি চেঞ্জ হয় রেজিস্ট্যান্সের উপরে কোনো এফেক্ট হইতো না তে ব্যালেন্স পয়েন্ট উইল রিমেইন সেম নো এফেক্ট আলফার ভ্যালু 0 হইলে রেজিস্ট্যান্সের উপরে কোনো এফেক্ট হইতো না তে ব্যালেন্স পয়েন্ট উইল রিমেইন কিতা সেম মনে থাকবো তো এই হইলো মিটার ব্রিজ থেকে শিফটিং অ্যান্ড শান্টিং এর কনসেপ্ট পুরা এই কনসেপ্ট তো একদম ইজি কনসেপ্ট এগুলোর উপরে কোয়েশ্চেন জিগাইব করি আমার মনে হয় না কোয়েশ্চেন জিগাইব তার উপরে ঠিক আছে আচ্ছা শুন আরেকটা কোন জিনিস তোর একবারে কইয়া রাখি তো এখানে কিতা ছোটো ছোটো জিনিস না চিন্তা করে না বাচ্চারা যেটার উপরে কোয়েশ্চেন এন্ট্রেন্সের মধ্যে পুট করা এটা লাগে এন্ট্রেন্সও প্রবলেম বেশি হয়ে যায় এটা সব থিঙ্কিংয়ের উপরে আর কিচ্ছু না বুঝছো এখানে কি সব জিনিস তোর ফড়া থাকে মেইন কিতা হয় তুই কনফিউজ হয়ে যাস তুই ভাবস না কিছু জিনিস লইয়া তো এন্ট্রেন্স ক্লাসও আমরা মেইন ওটাও বাবাই আর কিছু করি না আর ইকুয়াল টু কিতা জানোস তুই রো এল বাই এ তো মিটার ব্রিজও মনে রাখিস লেন্থ সরি মিটার ব্রিজ রো মানে স্পেসিফিক রেজিস্ট্যান্স ম্যাটেরিয়াল সমান থাকে তাহলে এটা কনস্ট্যান্ট স্পেসিফিক রেজিস্ট্যান্স ইজ এ প্রপার্টি অফ ম্যাটেরিয়াল না নি ম্যাটেরিয়াল টু ম্যাটেরিয়াল এটা চেঞ্জ হইব তো স্পেসিফিক রেজিস্ট্যান্স কনস্ট্যান্ট এরিয়াও কনস্ট্যান্ট রাখি আমরা তে তোরেবেলা পরীক্ষা জিগাইল যে আমি এরিয়ারে তোরেবেলা আমি পরীক্ষা বা তোরে এইরকম জিগাইল যে নাল ডিফ্লেকশন কিতে কিতার উপরে ডিপেন্ড করে না তো মনে রাখিস নাল ডিফ্লেকশন কিতে কিতার উপরে ডিপেন্ড করে না ম্যাটেরিয়াল তো সমান রাখছি ম্যাটেরিয়াল সমান না নি তো ম্যাটেরিয়ালের উপরে ডিপেন্ড করতো না এখানে কি মিটার ব্রিজও যখন আমি এক্সপেরিমেন্ট করবো ম্যাটেরিয়াল সেম থাকবো তো নাল ডিফ্লেকশন ডাজ নট কিতা ডিপেন্ড অন কিতা রে ম্যাটেরিয়াল এক্সপেরিমেন্ট করার মিডিলও কিতা ম্যাটেরিয়াল চেঞ্জ করে দিবে নি ওয়ারের এগুলো তো সমানও থাকবো তারপরে এরিয়ার উপরে ডিপেন্ড করতো না এরিয়া কনস্ট্যান্ট ইউনিফর্ম এরিয়া লইয়া স্টার্ট করবে এক্সপেরিমেন্ট আর কিতা কনস্ট্যান্ট তো রইল একটা তো ম্যাটেরিয়াল ডাজ নট ডিপেন্ড আপন ম্যাটেরিয়াল এরিয়া আরেকটা হইলো ওই যে নিচের সেল লাগাইছি ওগুলোর কথা ভুলে গেছিলাম নিচের সেলটা কিতা স্ট্যান্ডার্ড সেল কোনো জায়গায় ব্যালেন্সিং ফর্মুলা যে বার করছো তুই কোনো জায়গায় নিচের ভোল্টেজ কাজও লাগছে নি তো ফর্মুলার মধ্যে কোনো জায়গায় নিচের ভোল্টেজ এগুলো লাগছে নি ব্যাটারি এগু তো এই ব্যাটারি কাজও লাগছে না মানে ব্যালেন্স পয়েন্টও কিছু এফেক্ট করবো নি তো তোরা বেলা কই দিল স্ট্যান্ডার্ড সেলের ভোল্টেজ 1.5 থেকে 2.5 করে দিছি নাল ডিফ্লেকশন কিতা হইব সমান থাকবো কিচ্ছু হইতো না
তে যে অপশনাল লেখা থাকবো রিমেইন সেম ওটা চুজ করবে, বুঝছত না নি কিতা কই আর এখানে কি স্ট্যান্ডার্ড সেলের উপরে নাল ডিফ্লেকশন ডিপেন্ডই করে না। তো একটা অঙ্ক দেখি মিটার ব্রিজের, এইমসও জিজ্ঞাসিল মনে হয় একবার। In the meter bridge shown, the resistance X has a negative temperature coefficient of resistance। देख अल्फार वैल्यू नेगेटिव कोया दिलाइছে না নি, ও দেখ বুদ্ধি লাগাই দিস এফর্ট করিয়া। neglecting the variation in other resistors when current is passed for some time in the circuit, balance point should shift towards number A figure दिरा मामें दराव B, first A then B, number D it will remain at C। figure হইলো আচ্ছা কনসেপচুয়াল কোশ্চেন কিছু নাই এগুলোর মধ্যে দেখিলা ফট করিয়া কোশ্চেন এগুলো বড় খালি আনসার দেওয়া একদম ইজি। তুই যদি জানোস আলফার ভ্যালু নেগেটিভ মানে কিতা, আলফার ভ্যালু নেগেটিভ মানে এক্সের ভ্যালু কমি যাইব। আরে ফর্মুলা কিতা আছিল মনে আছে তো, এল এটা আছিল 100 মাইনাস এল মানে আর বাই এক্স ইকুয়াল টু কিতা এল বাই 100 মাইনাস এল। এক্সের ভ্যালু যদি কমি যায় তো 100 মাইনাস এল কমি যাইব, এটা কমি যেত মানে ব্যালেন্স পয়েন্ট কোন দিকে যেত, রাইট সাইডে যেত মানে টুয়ার্ডস বি। শেষ আনসার। তো কনসেপ্ট থাকলে ফট করিয়া দিলেবে না নি আনসার, এটার মধ্যে কোনো ক্যালকুলেশন কোনো ঘন্টা করা লাগে না। তো আজকে আমরা লাস্ট কোয়েশ্চেন মিটার ব্রিজের, মানে মিটার ব্রিজের লাস্ট না মানে আজকের লাস্ট। হ্যাঁ, in the shown arrangement of experiment of the meter bridge if AC corresponding to null deflection, if AC corresponding to null deflection of galvanometer
is x, what would be its value if the radius of wire AB is doubled? IIT JEE स्क्रीनिंग 2003 क्वेश्चन है। ऑप्शन ए হইল x, অপশন বি হইল x/4, অপশন সি হইল 4x, অপশন ডি হইল 2x। ঠিক আছে, আচ্ছা দেখি কেন কিতা কইছে তোরে। ইন দ্য শোন অ্যারেঞ্জমেন্ট অফ এক্সপেরিমেন্ট অফ দ্য মিটার ব্রিজ ইফ এসি করসপন্ডস টু মিটার ব্রিজ R1 R2, এই জায়গাটা আবার ধরিলা L, এই জায়গাটা আবার কত 100 মাইনাস L। আমার কইছে রেডিয়াস অফ ওয়্যার AB ইজ ডাবলড, ওয়্যার AB রেডিয়াসরে ডাবল করে দিছে। রেডিয়াস ডাবল হয়ে যাওক আমার কিতা প্রবলেম, ওদিকে দেখ তুই ধ্যান দিয়া। তুই এই জায়গার যদি রেডিয়াস লেখস, এই জায়গার রেডিয়াস বালা তুই S ধরিলা, আর এই জায়গার রেডিয়াস বালা তুই Y ধরিলা যা, তে তুই কিতা লিখবে রো L/A লিখবে না নি? রেজিস্ট্যান্সের ফর্মুলা কিতা রো L/A, এই জায়গার রেজিস্ট্যান্স কিতা লিখবে রো ইন্টু 100 মাইনাস L/A। তো তুই যখন ব্যালেন্স হুইটস্টোন ব্রিজ করস R1/R2 ইজ ইকুয়াল টু S/Y, অর্ডার তো খরচ না নি ব্যালেন্স হুইটস্টোন ব্রিজও, অর্ডার তো খরচ না নি তুই। তে R1/R2 ইজ ইকুয়াল টু S হইব রো L/A, আর এটা হইব A বাই রো ইন্টু 100 মাইনাস L। एरिया तो कैंसिल हो जा गया, तो रेडियस डबल होक ट्रिपल होक बैलेंस पॉइंटो किच्छू एफेक्ट करबो नी, एरिया तो कैंसिल जा गया ना नी। तो आमी যখন ব্যালেন্স পয়েন্ট বার করলাম তখন আমার ক্যালকুলেশনের মধ্যে এরিয়া থাকেরই না, আর এরিয়া থাকেন না মানে পাই আর স্কোয়ার, এর কোনো কাজ নাই। রেডিয়াস ডাবল হোক ট্রিপল হোক আমার ব্যালেন্স পয়েন্টও কিচ্ছু হইতো না, মানে ইট উইল রিমেইন এট এক্স, ইট উইল রিমেইন এট কিতা এক্স। বুঝছো নি কিতা ঘটনা ঘটছে? তে আজকে অতটুকু থাকুক, নেক্সট লেকচারও আমরা শেষ করার চেষ্টা করবো কারেন্ট ইলেকট্রিসিটি।